মর্নিং পেম টু ক্লাস। আমরা আজকে ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 3 এর যে পদার্থের গঠন ও ধর্ম যে চ্যাপ্টারটি আছে সেটা শুরু করব। পদার্থ আমরা মেনলি প্রকৃতিতে মেনলি 3 রকমের পদার্থ দেখতে পাই। একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে তরল পদার্থ, আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। আরেকটা আমরা স্টেট যেটা আছে সেটা হচ্ছে প্লাজমা অবস্থা, কিন্তু সেটার ব্যাপারে আমরা এখন ধরবো না। আমরা এই মেনলি তিনটে ব্যাপারে জানবো, কঠিন, তরল এবং গ্যাসীয়। তো কঠিন, তরল, গ্যাসীয় আমরা কাকে বলে আমরা পূর্বে আগে জেনেছি। তরল হচ্ছে তরল আর গ্যাসীয় পদার্থ কি কঠিন পদার্থের মধ্যে যে কোহেসিভ ফোর্স মানে আন্তরাণবিক যে বলটা থাকে সেটা খুব প্রচণ্ড থাকে। সেই কারণে কি হয়, এটা অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি হওয়ার জন্য কি হয়, এটা শক্ত হয়। কিন্তু তরল আর গ্যাসের মধ্যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অতটা বেশি হয় না। সেই জন্য কি হয়, যদি এই তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে যদি কোনো ট্যানজেন্সিয়াল ফোর্স বা স্পর্শকীয় বল যেটাকে বলছে সেটা যদি কোনো এর মধ্যে প্রয়োগ হয়, তাহলে কী হয়, এই তরল বা গ্যাসীয় পদার্থ প্রবাহ হতে শুরু করে। মানে সেই মানে বলটাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা তরল বা গ্যাসীয় পদার্থের থাকে না। সেই জন্য কী করে, তরল বা গ্যাসীয়টা কী হয়, প্রবাহ হতে শুরু করে। সেই জন্য এগুলোকে কী বলা হয়, প্রবাহী। এবারে আমরা চাপ কাকে বলছে, কোনো তলের একক ক্ষেত্রফলের উপরে যতটা বল লম্বভাবে প্রযুক্ত হয় তাকে বলা হচ্ছে চাপ। তাহলে কোনো কঠিন পদার্থকে যদি কোনো জায়গায় রাখা হয় সেটা কী হয়, সেই তলের উপর সেটা কি চাপ প্রয়োগ করে। তেমনি এই তরল পদার্থকে বা গ্যাসীয় পদার্থকে এদেরকে যখন কোনো পাত্রের মধ্যে রাখা হচ্ছে তখন কী হচ্ছে, পাত্রের দেয়ালের সাথে সে একটা লম্বভাবে বল প্রয়োগ করছে, সেই বলটাকে বলা হচ্ছে চাপ। তো চাপের সংজ্ঞাটা যেটা হবে, কোনো তলের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে চাপ বলে। তাহলে আমরা বলতে পারি পি সমান এফ বাই এ। পি হচ্ছে এটা কি চাপ, এটা হচ্ছে ফোর্স মানে বল, মানে লম্বভাবে প্রযুক্ত বল। এটা বল না বলে বলা ভালো, লম্বভাবে প্রযুক্ত বল। এটা হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল বা আয়তন, এই ক্ষেত্রফলটা যতটা জায়গা জুড়ে পড়ছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। এখানে আরেকটা জিনিস জানা দরকার, আমরা দেখি যে একটা লোহার রড দিয়ে আমরা কোনো জিনিসকে কাটতে পারি কি, কাটতে পারি না। কিন্তু একটা ছুরি দিয়ে কি হয়, একটা কোনো বস্তুকে সহজেই কেটে ফেলতে পারি। কেন? কারণ এখানে কি চাপ দেখতে পাচ্ছি, চাপটা কি হচ্ছে, যখন কোনো একটা বস্তুর উপরে ছুরিটা রাখছি বা কোনো সবজির উপরে যখন ছুরিটা রাখছি, তখন ছুরিটা যেটা সরু ভাগটা যেটা আছে সেটা কি হচ্ছে, সরু ভাগটা আছে সেটা কি করছে, এরিয়া। তাহলে যত এরিয়া কম হবে তত কি হবে, চাপটা বাড়বে। ফোর্সটা এক থাকছে যেহেতু, তো যত ফোর্স দিচ্ছি কি হচ্ছে, এখানে চাপটা সমানুপাতিক হচ্ছে ফোর্সের সাথে। ফোর্সটা বাড়লে কি হচ্ছে, বলটা বাড়লে চাপটা বাড়ছে। আর এরিয়া যদি বাড়ে, যদি এরিয়াটা বেড়ে যায় তাহলে চাপটা কমে যাচ্ছে। তাহলে আমরা জিনিস দেখি, যখন একটা কোশ্চেন আসে কি ছুরি দ্বারা কাটা হয় সেটা কীভাবে কাজ করে, ছুরি যেদিকে দিয়ে কাটা হচ্ছে সেদিকে এরিয়াটা কী হয়, কম থাকে। যার ফলে কী হচ্ছে, ওখানে চাপটা বেশি পাই, বলটা বেশি প্রযুক্ত হয়। যেহেতু পরস্পর সমানুপাতিক সেজন্য তাড়াতাড়ি কেটে যায়। আবার অনেক সময় কি দেখি যে একটা পেরেকের উপর কেউ কি কখনো দাঁড়াতে পারবে, পারবে না। কিন্তু যদি একটা পাটার মধ্যে অনেকগুলো পেরেককে কি হয় রেখে দেওয়া হয়, তার উপরে যদি দাঁড়ানো হয় তাহলে কি হয়, ক্ষেত্রফলটা অনেক বেশি হয়ে যায়। তখন কী হয়, এরিয়াটা বেশি হয়ে যায়, তার ফলে কী হয়, চাপটা কমে যায়। তাহলে কী হয়, তখন সেখানে দাঁড়াতে পারা যায়। এই এক্সপেরিমেন্টগুলো আমরা দেখি যে একটা বেলুনকে ছুঁচ দিয়ে ঢুকিয়ে দিলে কী হয়, তৎক্ষণাৎ ফেটে যায়। কিন্তু একটা বেলুনকে অনেকগুলো ছুঁচের মধ্যে যদি ছুঁচগুলো রাখা আছে তার মধ্যে বেলুনটা যদি রেখে দেওয়া হয় তাহলে কী হয়, এরিয়াটা অনেকটা বেড়ে যায়, তখন কী হয়, বেলুনটা ফাটে না। এবারে আমরা যেটা জানবো যে প্রবাহীর ঘাত কোনটাকে বলছে আর প্রবাহীর চাপ কোনটাকে বলছে। প্রবাহীর ঘাত কোনটাকে বলছে, যে প্রবাহীর কোনো তলের সাথে সংস্পর্শে থাকছে এমন একটা তলের সাথে অবিলম্বভাবে প্রবাহীটা যে বল প্রয়োগ করছে তাকে বলা হচ্ছে প্রবাহীর ঘাত।
কোনো প্রবাহের সংস্পর্শে থাকা কোনো তলের উপর অবিলম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলে প্রবাহের ঘাত। আর প্রবাহের চাপ বলছে কোনো প্রবাহের অভ্যন্তরে থাকা কোনো বিন্দুতে প্রবাহী একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর চাপ বলে। তাহলে ঘাতকে কি বলতে পারি? ঘাত এক প্রকার বল। তাহলে এটা একটা ভেক্টর রাশি, আর এর সিজিএস ও এসআই একক কি? ডাইন আর নিউটন। আর এর মাত্রা কি আছে? ml (10⁻²). আর চাপ কাকে বলছে? চাপ হচ্ছে কি? তরলের অভ্যন্তরে চাপ যে সব দিকে সমানভাবে একই থাকে, তাহলে সমানভাবে ক্রিয়া করে, সেই জন্য কি হচ্ছে? চাপ হচ্ছে একটা স্কেলার রাশি। সিজিএস ও এসআই পদ্ধতিতে একক (9/7²). এসআই একক হচ্ছে নিউটন বাই মিটার স্কয়ার আর পাস্কাল। আর এর মাত্রা কি? m(10⁻²) এর হচ্ছে এটার মাত্রা। এখন আমরা কোনো একটা পাত্রের মধ্যে ধরে নিই, এটা একটা পাত্র। তো এই পাত্রের মধ্যে এটা একটা পাত্র রাখা আছে। তো এই পাত্রের মধ্যে কোনো কিছু পরিমাণ একটা তরল আছে, এত বলতো কিছু পরিমাণ একটা তরল আছে। তো এই পাত্রের এই গভীরতা একটা বিন্দু আছে, যে বিন্দুটার নাম হচ্ছে সি বিন্দু। এই সি বিন্দুতে এই তরল দ্বারা তরলের চাপের পরিমাণটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই যে তরলটা আছে, এই তরলের ঘনত্ব ধরি কত? তরলের ঘনত্ব রো। এটা তল, এই জলতল থেকে এই উচ্চতাটা কত? সি পর্যন্ত। এই বিন্দুটা কি? সি বিন্দু। এটা উচ্চতাটা কত? এইচ। তাহলে উপরিতল থেকে সি বিন্দুর সি বিন্দু থেকে উপরিতল পর্যন্ত উচ্চতা যেটাকে বলছে সি বিন্দু থেকে তরলের উপরিতলের উচ্চতা এইচ। তাহলে আমরা কি করলাম? চাপ হচ্ছে একটা একক ক্ষেত্রফল নির্ণয় করবো। তো আমরা একটা একক ক্ষেত্রফল ধরে ফেলবো, একটা এরকম একটা একক ক্ষেত্রফল ধরে ফেললাম, যেটা কি হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে এভাবে। এই একক ক্ষেত্রফলে কতটা চাপ দিচ্ছে আমরা সেটা বের করবো। তাহলে এই যে তরল স্তম্ভটা, এটার আয়তন কত? আমরা কি বলতে পারছি? উচ্চতাটা এইচ আর একক ক্ষেত্রফলটা যদি এ ধরি, ক্ষেত্রফল এ ধরলে
আয়তন কত হচ্ছে AH, এটা হচ্ছে এর আয়তন। তরল স্তম্ভের ওজন সমান আমরা কি বলতে পারি, তরল স্তম্ভের ভর ইন্টু জি, এটা বলতে পারি। তা তরল স্তম্ভের ভর সমান কি বলতে পারি, তরল স্তম্ভের আয়তন ইন্টু ঘনত্ব, কার ঘনত্ব, তরলের ঘনত্বটা, ইন্টু জি। আয়তন কত AH, ঘনত্ব কত রো ইন্টু জি, এটা হচ্ছে তরল স্তম্ভের ওজন। তাহলে চাপ পি সমান আমরা কি বলতে পারি, চাপ পি সমান আমরা বলতে পারি ফোর্স বাই এরিয়া। তাহলে এখন এই একক ক্ষেত্রফলে ঘাত এফ সমান কি বলতে পারি AH রো জি। তাহলে আমি এখানে কি পাচ্ছি AH রো জি বাই এ, তাহলে কি পড়ে থাকছে H রো জি। তাহলে আমরা চাপ পি সমান কি পেলাম, উচ্চতা, মানে এই উচ্চতাটা তল সি বিন্দু থেকে উপরের তল পর্যন্ত উচ্চতাটা, ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ, ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ, এটা সমান তলের চাপ। এটা উচ্চতা থেকে বলা ভালো গভীরতা। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, কোনো জায়গায় অভিকর্ষণ ত্বরণ যদি ফিক্সড হয়, ঘনত্ব যদি তরল যদি একটাই হয়, তাহলে ঘনত্ব একই থাকছে। তাহলে আমরা কি বলতে পারছি, পি সমানুপাতিক এইচ, গভীরতা বাড়লে চাপ বাড়বে, গভীরতা কমলে চাপ কমবে। আবার এটা বলতে পারি অভিকর্ষ ত্বরণ ঠিক থাকলে, গভীরতা এক থাকলে, ঘনত্ব যদি এক থাকে, তাহলে ঘনত্বটা কি হচ্ছে, ঘনত্ব পি সমানুপাতিক ডি। যদি ঘনত্ব বাড়ে তাহলে চাপ বাড়বে, আর যদি ঘনত্ব কমে তাহলে চাপ কমবে। এগুলো তাহলে এই চাপটা এই যে সম্পর্কগুলো আছে এর সাথে কি সমানুপাতিক। অভিকর্ষ ত্বরণের মানটাও কি হবে, যেখানে বাড়বে অভিকর্ষ ত্বরণের মান সেখানে চাপ বাড়বে, আর যেখানে অভিকর্ষ ত্বরণের মান কমবে সেখানে চাপ কমবে। তরলের চাপ যখন আমরা পড়ছিলাম, তাহলে আমরা এটা দেখলাম কি তরল কোনো একটা স্থির তরলের মধ্যে একটা নির্দিষ্ট গভীরতায় নির্দিষ্ট বিন্দুতে তরলের চাপকে সব দিকে সমান চাপ দেয়। তো সেইটা প্রমাণ করার জন্য তো একটা এরকম বিকারে, বড় বিকারে কী হয়েছে, সে তরল নিয়ে নিয়েছি। তো তরলে নিয়ে এর মধ্যে কি একটা ফানেলকে ডুবিয়ে দিয়েছি, যাই ওখানটা ফানেলটা এখানে একটা নির্দিষ্ট বিন্দুতে ডোবানো আছে। তো এই যে ফানেলটা এখানে ডোবানো আছে, যখন ফাইনালটা এটা আমি একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিচ্ছি, তো আমি এখানে কি দেখব, যখন এইটা এখানে ডোবানো আছে এই পয়েন্টটাতে, যখন নিচের দিকের মুখটা থাকছে, তখন এইখানে যে রিডিংটাতে পড়ছে এখানে থেকেই যদি আমি এটাকে এইদিকে মুখ করে দিই, এইদিকে যদি মুখ করে দিই, যদি এইদিকে মুখ আছে, এটা অ্যাকচুয়ালি এখানটায় হবে না, এটা একটু নিচে হবে। এটা যখন এইদিকে মুখটা থাকছে, আর এটা এখানটা না হয়ে এটা একটু নিচে হবে, এটা যখন এইদিকে মুখটা থাকছে, তখন আমি কি দেখব, যে এই পয়েন্টের মধ্যে এই লেভেলটার মধ্যে সব দিকে আমার এই রিডিংটা একই আসছে। এটা আসলে কি, এখানে যেমন চাপ পড়বে, এখানে একটা নির্দেশক আছে, এই নির্দেশকতে একটা স্কেল আছে, এই স্কেলের সাহায্যে আমার রিডিংটা পড়তে পারবো যেখানে কতটা প্রেসার আছে। তো যখন এই পয়েন্টটা মুখটা যখন নিচে দিকে থাকছে, তখন এখানে যে রিডিং থাকছে, এই পয়েন্টে যখন মুখটা এই দিকে থাকছে তখনও তো এক রিডিং থাকছে, এবং যখন এই দিকে দেয়ালের দিকে থাকছে তখন এক রিডিং থাকছে। তো এই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমি যদি ওটাকে ঘুরিয়ে সব দিকে ঘুরিয়ে দেখি, তো আমার রিডিংটা একই পাবো। তাহলে এর থেকে বুঝতে পারবো যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে, কোনো নির্দিষ্ট তরলের, স্থির তরলের নির্দিষ্ট একটা বিন্দুতে আমি যেদিকেই চাপ মাপি না কেন, আমার ওই নির্দিষ্ট বিন্দুটাতে চাপ সব দিকে সমান দেয়। এরপরে আমরা যেটা জানবো যে স্থির তরলের মুক্ত তলের বৈশিষ্ট্য। এটা স্থির তরলের মুক্ত তলের বৈশিষ্ট্য কি বলছে, একটা আমি পাত্রের বিকার নিলাম, তো আমি এই বিকারে কি ধরলাম, যে উপরের তরলটা যেটা আছে এটা হচ্ছে এরকম তরঙ্গায়িত করা,
মানে অনুভূমি মানে এটা সমান নয় উপরে যে মুক্ত তলটা। তো এর একই অনুভূমিক তলে একটা বিন্দু নিয়ে দুটো বিন্দু নিলাম, এ একটা বিন্দু, বি একটা বিন্দু। এই যে এই ডিস্টেন্সটা উপর তল থেকে এইটা ধরি কি H1, এই ডিস্টেন্সটা কি ধরলাম আমরা H1, আর এই ডিস্টেন্সটা ধরলাম H2। এটা কিন্তু একই এ আর বি একই অনুভূমিক তলে অবস্থিত। তাহলে আমরা একটু আগে কি পড়লাম যে একই গভীরতায় তরলের সমস্ত বিন্দুতে চাপ কি সমান হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি এই তরলটার ঘনত্ব যদি রো হয় আর এখানে অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, তাহলে H1 রো জি ইজ ইকুয়াল টু হবে H2 রো জি। তাহলে এখান থেকে বলতে পারি H1 হবে H2, এটা আমরা সবসময় বলতে পারি। তাহলে যদি এরকম মুক্ততল থাকে, মুক্ততল উপরটা ফাঁকা, এই মুক্ততল যদি থাকে তাহলে কি হবে, কখনোই এরকম তরঙ্গায়িত হতে পারে না, এটা লেভেলটা কী হবে সবসময় সমান হবে। তো এই ধর্মটা যখন আমরা কোনো একটা ধরি একটা নল আছে, এটা একটা, এখানে তরল দিয়ে পূর্ণ করা হয়েছে। এইভাবে আছে। তো আমি এটা পুরোটা তরল দিয়ে পূর্ণ করে দিয়েছি। তো একটা জিনিস আমরা মজার জিনিস লক্ষ্য করব কি, সেটা যে এই পাত্রটা তরলটা যত পর্যন্ত উঠবে এইটাও আলাদা আকৃতি হলেও এটাও ঠিক তত পর্যন্ত উঠবে, এইটা আলাদা আকৃতি হলেও এটাও ঠিক তত পর্যন্ত উঠবে, এবং এইটা আলাদা আকৃতি হলেও এইটাও ঠিক তত পর্যন্ত উঠবে। জলের এই ঘটনাটাকে কি বলছে, সরি তরলের এই ঘটনাটাকে কি বলছে, শুধুমাত্র জল নয় যে কোনো তরলের জন্য এটা প্রযোজ্য। তা তরলের এই ঘটনাটাকে কি বলছে, সমোচ্চশীলতা ধর্ম। এটা হচ্ছে কেউ বলছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। এটা কোথা থেকে আসছে, এটা এই কনসেপ্ট থেকেই আসছে। তাহলে এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমাদের কি কি হয়, আমরা কি করি, জলের ট্যাঙ্ক আমাদের বাড়ি সবসময় একদম উপরের দিকে বসানোর চেষ্টা করি, কারণ একদম চিলে করার ছাদে বসানোর চেষ্টা করি। তাহলে কি হবে, জল যদি অতদূর উঁচুতে থাকে তাহলে কি হবে, জল তরল পদার্থ, ওই জলটাও কী করবে ওই উচ্চতায় ওঠার চেষ্টা করবে, যার জন্য কী হবে বাড়ির ফ্লোরের মানে সব জায়গাতে কী হবে জল ভালোভাবে পড়বে, তাহলে জলের প্রবাহের কোনো অসুবিধা হবে না। এটা একটা জলের সমস্যা ধর্মের কাজে লাগে, এটা আমাদের দৈনন্দিন জীবনে একটা কাজে লাগাতে পারি। তরল যখন এরকম চাপ দিচ্ছে তাহলে আমাদের পৃথিবীর চারিদিকে কী আছে, একটা গ্যাসীয় পদার্থ আছে, তাহলে গ্যাসীয় পদার্থ নিশ্চয়ই চাপ দেয়। তাহলে পৃথিবীর বাইরে ভূপৃষ্ঠকে বেষ্টন করে প্রায় 350 কিলোমিটার উঁচু পর্যন্ত কী আছে, বায়ুমণ্ডল আছে। সে বায়ুমণ্ডলের একটা চাপ আছে, সেটাকে বলা আছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। সেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কোনটাকে বলছে, গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার পাদস্তম্ভ যতটা চাপ দিচ্ছে তাকে বলা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তার মানটা কত, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত, সেটা 76 ইন্টু 13.6 ইন্টু, এটা হচ্ছে পারদের ঘনত্ব 76 সেন্টিমিটার উচ্চতা, আর এটা হচ্ছে 981 হচ্ছে অভিকর্ষের মান। তাহলে এটা আমরা বলতে পারি ডাইন পার সেমি স্কোয়ার 1.013 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, এটা তোমরা আরও বলতে পারি 1.013 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার অর পাস্কাল। এটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। এরপরে আমরা যেটা জানবো সাইফন ক্রিয়া। সাইফন ক্রিয়া কোনটাকে বলছে, সাইফন ক্রিয়া বলছে এটাকে যে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে কি করছে, কোনো পাত্রকে মানে এই দুটো পাত্রের মধ্যে কোনো পাত্রকে নাড়িয়ে বা না হেলিয়ে এক পাত্র থেকে অন্য পাত্রে তরলকে যে পাঠানোর পদ্ধতি সেটাকে বলা হচ্ছে, তরলকে স্থানান্তর করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে সাইফন ক্রিয়া। সেই
ক্রিয়াটা কীভাবে হয় আমরা অ্যাকচুয়ালি মানে তার যে কার্যনীতি কীভাবে হয় সেটা আমরা অ্যাকচুয়ালি আজকে জানবো। এখানে দুটো পাত্র আছে, একটা এ পাত্র একটা বি পাত্র আছে, সরি একটা এ পাত্র আছে। তো এই পাত্র থেকে পাইপের সাহায্যে কী হচ্ছে, এই পাইপে জল আসছে। আমরা দুটো বিন্দু ধরে নিয়েছি, একটা বি বিন্দু একটা সি বিন্দু। বি বিন্দু থেকে উচ্চতার কথা হচ্ছে H1 আর সি বিন্দু থেকে উচ্চতা হচ্ছে H2। তাহলে এখানে বায়ুমণ্ডলের চাপ দুটো ক্ষেত্রে সমান থাকছে। এর ঘনত্ব কত, যে তরলটা আছে তার ঘনত্ব রো, আর এখানকার অভিক্ষেপ ত্বরণ হচ্ছে জি। তাহলে এই বি বিন্দুর বায়ুমণ্ডলের চাপ আমরা বি বিন্দুতে যে চাপটা থাকছে সেটা আমরা কি বি বিন্দুতে যে চাপ হচ্ছে সেটা আমরা কি বলতে পারি, যে বি বিন্দুতে সাইফনের তরলের চাপ কি হবে, এখানকার বায়ুমণ্ডলের চাপ পি সেটা সমান। তাহলে পি যখন বায়ুমণ্ডলের চাপ হচ্ছে তাহলে আমি বলতে পারি বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস এই তরলস্তম্ভের চাপ। সেই তরলস্তম্ভের চাপটা কত, H1 উচ্চতা, রো হচ্ছে ঘনত্ব, জি এটা হচ্ছে তরলস্তম্ভের চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ আমরা কী ধরে নিয়েছি, পি H1 রো জি, এটা হচ্ছে বি বিন্দুতে সাইফনের চাপ। আর এই সি বিন্দুতে সাইফনের চাপ, সাইফনের তরলের চাপ কত, বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস H2, এই হাইটটা কত হচ্ছে H2, আর তরলটা একই জি, তাহলে আমার বায়ুমণ্ডলীয় চাপ একই H2 রো জি। তাহলে এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই H1 H2 থেকে কি ছোট, H1 ছোট H2 থেকে। তাহলে পি একটা বায়ুমণ্ডলীয় চাপ যেটা সমান, এর থেকে আমার এইগুলো একই হচ্ছে, এমন একটা জিনিস বিয়োগ হচ্ছে, এর থেকে যেটা বিয়োগ হচ্ছে এই যে বিয়োগফলটা বেরোবে, আর এটা কি হচ্ছে যেহেতু বড় এই বিয়োগফলটা কি হবে, ছোট হবে। তাহলে আমি কি বলতে পারি, পি অতএব পি মাইনাস H1 রো জি এটা বড় হবে পি মাইনাস H2 রো জির থেকে। কেন হলো বুঝতে পারলাম, কারণ H1 H2 থেকে ছোট। তাহলে একটা ছোট জিনিস একই জিনিস থেকে বিয়োগ হচ্ছে, এটা যদি 5 হয়, এটা যদি 3 হয় তাহলে কত বেরোচ্ছে 2, আর এটা যদি 5 হয়, এটা যদি 4 হয়, কারণ এটা বড়, তাহলে যদি 4 হয় তাহলে 1, তাহলে কোন বিয়োগফলটা বড়, এই বিয়োগফলটা বড়। তাহলে কি বলতে পারছি, তাহলে এইটা এর থেকে বড়। তাহলে আমরা কি বলতে পারছি, পিবি মানে এই বি বিন্দুতে সাইফনের চাপটা বড় পিসির থেকে। তাহলে কি হবে, এখান থেকে তরলের দিকে প্রবাহিত হবে, কারণ যেহেতু এখানে চাপ বেশি এখানে চাপ কম। তাহলে কি হচ্ছে, তরল প্রবাহিত হচ্ছে। তাহলে তরল যখনই প্রবাহিত হচ্ছে তখন এখানে শূন্যস্থান তৈরি হচ্ছে, এখানে বায়ুচাপ আছে, এদিকে বায়ুচাপ আসছে, এদিকে আসছে। তাহলে যখন এখানে শূন্যস্থান তৈরি হবে এই তরলটা উঠে গিয়ে আবার এদিকে প্রবাহিত শুরু করবে। তো এইভাবে কি হবে, এই তরলটা অনবরত অবিরাম প্রবাহ হবে যতক্ষণ না এটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই বি ও সি বিন্দুতে চাপের পার্থক্য কত, এটা হচ্ছে বি ও সি বিন্দুতে চাপের পার্থক্য। তাহলে চাপের পার্থক্য পেয়ে গেলাম। তাহলে আমরা কি বলতে পারছি, যে এই যে এই তরলটা আছে পি চাপটা এই তরলটাকে যতটা উচ্চতায় তুলতে পারবে, আমাদের H1 H2 হাইটটা কিন্তু তার নিচে থাকতে হবে। এখন যদি এই H1 এবং H2 হাইট যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু কি হবে, তাহলে তরল প্রবাহ হবে না। H1 সমান H2 হলে তরল প্রবাহ হবে না। H1 কি হতে হবে, বড় হলে H2 থেকে, তাহলে তখন কিন্তু তরল প্রবাহ হবে না। আরেকটা কোনটা বললাম, যে বায়ুমণ্ডল এই তরলকে চাপ দিয়ে যতটা তুলতে পারবে তার থেকে উচ্চতাটা কিন্তু H1 H2 উচ্চতা তার থেকে কম হতে হবে। তো এই তিনটে কারণ হলে কিন্তু তখন তরল প্রবাহ হবে না। এই সাইফন ক্রিয়া কখন ব্যবহৃত হচ্ছে, ওই শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশ ব্যবহার করছে সাইফন ক্রিয়া।
কোনো বড় পাত্র থেকে ছোট পাত্রে জল মানে কোনো তরল পদার্থ নিয়ে আসার জন্য, মানে কেরোসিনের ড্রাম, একটা বড় কেরোসিনের ড্রাম আছে, একটা ছোটো কেরোসিনের ড্রামে ঢালতে কী করবো, একটা পাইপ দিয়ে তাদেরকে সংযুক্ত কানেক্ট করলে কী হবে, তাতে সাইফন ক্রিয়া চালু হলে তখন কী হবে, বড় পাত্র থেকে ছোটো পাত্রে ওই তরলটা আসতে থাকবে। তো এইসব ক্ষেত্রে এগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা এগুলো ব্যবহার করে থাকি। আর এই সাইফন ক্রিয়াটা কী হচ্ছে, এই পাইপটা যেটা আছে এর প্রস্থচ্ছেদের উপরে নির্ভর করছে না। আরেকটা যেটা ব্যাপার, যে এই পাইপের মধ্যে কোনো ছিদ্র থাকা চলবে না, তাহলে সাইফন ক্রিয়া হবে না। আরও একটা যেটা ব্যাপার আছে, যে সাইফন ক্রিয়াটা এটা উঁচু থেকে নিচুর দিকে হবে। মানে কি, এটা উঁচু জায়গা থেকে এটা নিচু জায়গা দিকে হচ্ছে। শূন্য স্থানে কোনো সাইফন ক্রিয়া হবে না। আর এই তরল প্রবাহের হারটা বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভর করে না, নির্ভর করে কোনটা, এই যে H2 - H1 এর উপরে নির্ভর করে মানে এই তরল প্রবাহের হারটা, যেটা বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভর করে না।